আচ্ছা, আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ টপিক আমি পড়াবো, যেটা অতীব গুরুত্বপূর্ণ আমাদের কাব্যশাস্ত্রের ক্ষেত্রে। কারণ হচ্ছে কিছু কিছু টার্ম, বেশিরভাগ টার্ম, কিছু কিছু টার্ম বলা ভুল, মানে প্রায় অধিকাংশ টার্ম যেগুলো রয়েছে, যে বিন্দুগুলো রয়েছে, সেগুলো কিন্তু কাব্যশাস্ত্রের বিভিন্ন জায়গায় কিন্তু কাজে লাগবে, এবং সেগুলো আলাদা করে আমাকে বারবার বলতে হবে না, মানে জাস্ট ওই কাব্যশাস্ত্রে তখন টাচ দিয়ে গেলেই সেগুলো বোঝা যাবে। তো আজকে যে সেই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কাব্যপ্রকাশ। আমি লিখেছিলাম গ্রুপে একে যে আজকে আমি কাব্যপ্রকাশ পড়াবো। তো সেই কাব্যপ্রকাশের প্রথমেই চলে যায় যে আমরা একটা বিষয় জানি, যে কোনো কিছু যখন শুরু করা হয় কোনো কাব্যশাস্ত্রের ক্ষেত্রে, বা যে কোনো শাস্ত্র হোক, সেটা স্মৃতিশাস্ত্র হোক বা যে কোনো শাস্ত্রই হোক, মঙ্গলাচরণ বিধেয়। এই মঙ্গলাচরণটা কি? মঙ্গল আচরণ, মানে যার ফলে, এটা আলাদা করে বলার কিছুই নেই, সবাই জানে যে মঙ্গলাচরণ করা হয় যাতে বিঘ্ন বিঘ্নাত উপস্থিত না হয়, সেই বিষয়ে কিন্তু সেই মঙ্গলাচরণ করা হয়। তো কাব্যপ্রকাশের মঙ্গলাচরণ জিজ্ঞাসা করবে, হয়তো লাইন তুলে দিতে পারে যে মঙ্গলাচরণ কোনটি, বা নিয়তিকৃত নিয়তরহিতাম বলে দিয়ে দেবে। তো এটা মানে কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইরকম প্রশ্ন কিন্তু হতে পারে। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই চলে যাই মঙ্গলাচরণ। প্রথমে বলছে নিয়তিকৃত নিয়তরহিতাম ह्लादैकमयीं अनन्यपरतन्त्रां नवरसरुचिरां निर्मितिमादधति भारती কবির জয়তি। এবার এই শব্দার্থগুলো একটু দেখে নিন। শব্দার্থে কি বলা হয়েছে? যে নিয়তি, নিয়তি মানে কি? বিধান। যে নিয়তির যে বিধান, নিয়তি আমাদেরকে যে পথে নিয়ে যাবে, আমাদের কিন্তু সেই পথেই, মানে আমাদের সচরাচর যেতে হয়, বা সেই পথটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। একটা গান ছিল, আমার মনে পড়ছে, মানে হালকা মতো মনে পড়ছে, যে বহুদিন আগের একটা গান ছিল, যে আমি শেষের লাইনটা বলছি একটু, যে লিখেছে নিয়তি কার কপালে কি কেউ জানে না হয়। তো নিয়তি যেভাবে আমাদেরকে, মানে যেভাবে লিখে রাখে আমাদের ভাগ্যকে, সেভাবে কিন্তু আমাদের সেই ভাগ্যটা কিন্তু সেভাবে পরিচালিত হয়। তো এখানে বলছে নিয়তিকৃত, মানে নিয়তির দ্বারা, কৃত মানে হচ্ছে নির্ধারিত। নিয়ম, নিয়ম মানে হচ্ছে নিয়ম, নিয়ম মানে হচ্ছে নিয়ম, মানে নিয়মের তো আলাদা কিছু হয় না। রহিতা, এবার হচ্ছে নিয়ম রহিতা, মানে নিয়ম থেকে মুক্ত। এবং হ্লাদ একময়ী, মানে হ্লাদাইকময়ী যেটা রয়েছে, তাহলে হ্লাদ কথার অর্থ হচ্ছে আনন্দ, একময়ী মানে যেটা একমাত্রই আনন্দ স্বরূপ, সেটা হচ্ছে হ্লাদাইকময়ী। আর কি বলছে? যে অনন্যা পরতন্ত্রা, যেটা অন্য কারোর উপর নির্ভরশীল নয়। নবরস রুচির, তাহলে আমাদের যে নবরস, 9টা রস আছে, তাহলে আমরা সেটা সকলেই অবগত, সেটা বিষয়। তো কাব্যশাস্ত্রের ক্ষেত্রে আমরা কিন্তু এই রস কিন্তু আমরা দেখে থাকি, যে যেমন হচ্ছে শৃঙ্গার রস, হাস্যরস, করুণ রস, রৌদ্র রস, বীর রস, ভয়ানক, বীভৎস, অদ্ভুত। আমি 8টার নাম করলাম, দেখুন এই যে 8টার নাম করলাম, প্রথম 8টা হচ্ছে ভরতমণির নাট্যশাস্ত্রে আমরা দেখতে পাই, এবং ভরতমণি এই 8 প্রকারের রস কিন্তু স্বীকার করে থাকে। মানে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে ভরতমণি অনুসারে রস কয় প্রকার, তাহলে কিন্তু 8 প্রকারই বলবো, মানে সেটাকেই মান্যতা বেশিরভাগ দেওয়া হয়। কিন্তু মম্মটের কাব্যশাস্ত্রে যেটা বলা হয়েছে, যে কাব্যপ্রকাশে বলা হয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে নবরস বলনা হচ্ছে শান্ত বলে একটা রস আছে, সেটাকেও কিন্তু গ্রহণ করা হচ্ছে। তো সেই যে 9টা রস বলছে রুচিরা, মানে রুচিরা মানে হচ্ছে রুচিকর, মনোহর, যেটা নির্মিতি, নির্মিতি মানে হচ্ছে সৃষ্টি, বা যে কাব্যের সৃষ্টি। আদধতি, আদধতি মানে হচ্ছে যেটা প্রকাশ করা, প্রকাশ করেছেন, ধারণ করেছেন। ভারতী,
ভারতী মানে হচ্ছে সরস্বতী, ভারতী মানে হচ্ছে বাগদেবী। কবেহ, কবেহ মানে হচ্ছে কবির। আর জয়তী মানে হচ্ছে জয়যুক্ত হন, শ্রেষ্ঠা হন। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি এখানে, অনুবাদটা দেখি, তারপর আমি এটা ডিটেল একটু বোঝানোর চেষ্টা করব। মানে আমরা খুব গভীরে যাওয়ার দরকার নেই, এগুলো জাস্ট যে মানে যে ধরনের প্রশ্ন হয় তাতে আমাদের এইভাবেই যেরকম দিয়েছি আমি যে রকমভাবে বলবো সেগুলো একটু মনে রাখলেই হবে। এখানে বলা হচ্ছে যে যিনি নিয়তির দ্বারা নির্ধারিত কোনো নিয়মের অধীন নন, যিনি কেবল আনন্দস্বরূপ, যিনি অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নন, এবং যিনি 9টি রসে মনোহর কাব্যসৃষ্টি প্রকাশ করেন, সেই কবির বাগদেবী সরস্বতী সর্বশ্রেষ্ঠ। কবির সেই ভারতী দেবীর জয়যুক্ত। তাহলে এখানে কবির কথা বলা হচ্ছে, যে কবি কাব্য রচনা করছে। আচ্ছা দেখুন, আমাদের জীবনে আমরা জানি আমাদের জীবনটা হচ্ছে সুখ দুঃখ সমন্বিত। কখনো আমরা শৃঙ্গারসে ভাসি, কখনো হাস্যরস, কখনো করুণ রস। এগুলো আমাদের জীবনে কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত, মানে অঙ্গাঙ্গিকভাবে আমাদের কিন্তু লাইফে জড়িত। তাহলে এই যে রসের বিষয় রয়েছে, বলছে একজন কবি কিন্তু নিয়মের রহিত, মানে নিয়ম মেনে, মানে কেউ যদি মনে যে নিয়মতিকৃত, মানে নিয়তি যেটা লিখে রেখেছে, সে কিন্তু নিয়ম ভঙ্গ করতে পারে। নিয়ম ভঙ্গ করতে পারেন মানে কি, নিয়তি আমার ভাগ্যে হয়তো লিখেছে বা আপনার ভাগ্যে লিখেছে যে এই মানে পুরুষের সাথে আপনার বিবাহ হবে, এই কন্যার সাথে আপনার বিবাহ হবে। কিন্তু বলছে কাব্যের যে কবি, সে কিন্তু তার কলমের দ্বারা নায়ককে চেঞ্জ করে দিতে পারে যখন খুশি। মানে ধরুন যে এখন দেব আর জিৎ দুজন রয়েছে এবং তাদের নায়িকা হচ্ছে আমি ধরে নিলাম কোনো কোয়েল মল্লিক, আমি ধরে নিলাম আপাতত। এবার আমরা প্রথমে দেখছি যে যে যিনি লিখছেন, যে কাব্য রচনা করছেন, যে সিনেমাটা তৈরি করছেন, স্ক্রিপ্ট রাইটার কী করেছেন, যে না তিনি কিন্তু নায়ক দেখিয়েছেন এখানে দেবকে কোয়েলের সাথে। যে কবির মনে হতেই পারে কখনো যে না, এটা ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে, আমি আর ভালো লাগছে না, আমি দেবকে সরিয়ে দেবো, দেবকে এবার ভিলেন রূপে দেখাবো এবং জিতকে আমি এখানে নায়ক রূপে প্রতিভাত করব, তাকে নিয়ে আসবো। তাহলে এই যে বিষয়টা, তাহলে এটা কিন্তু মানে কবির দ্বারা সম্ভব। সেটা কবি যেটা চাইবেন সেটা তার কলমের দ্বারা কিন্তু তিনি করতে পারেন। সেই জন্যই বলা হচ্ছে নিয়তকৃত নিয়ম অরহিতাম, মানে নিয়ম রহিতা যেটা, তো যেটা মুক্ত, নিয়ম থেকে মুক্ত, মানে এখানে কিন্তু নিয়মের বাধা ধরায় তিনি কিন্তু নন, কবি কিন্তু নিয়মের বাধা ধরায় নেই, ঠিক আছে। এবং কবি কিন্তু আনন্দস্বরূপ, মানে নিজের আনন্দে তিনি কিন্তু লিখে চলেছেন। আর কি বলেছেন যে 9টা রস সমন্বিত, মানে কবির যখন যার ইচ্ছা করবে, যদি মনে করে আমি শৃঙ্গার রসের একটা কাব্য লিখব, লিখতেই পারে। যদি মনে করে আমি বীর রসের একটা কাব্য লিখব, লিখতেই পারে, সেটা তার মর্জি। এখানে আর কারো কিন্তু মর্জি খেলে না, ঠিক আছে। তাহলে এই প্রথমটা যেটা হলো, তাহলে এটা হচ্ছে মঙ্গলাচরণ। সকলে একটু মনে রাখবেন, এটা হচ্ছে মঙ্গলাচরণ। কি আরেকবার বলে দিচ্ছি, নিয়তিকৃত নিয়তরহিতাম হ্লাদৈকময়ীম অনন্তমরতন্ত্রাম নবরসরুচিরাং নির্মিতিম মাদধতি ভারতী কবির জয়তী। এরপরে দেখুন রয়েছে কাব্যের প্রয়োজন। তাহলে কাব্যের প্রয়োজনটা কি? আমরা উদ্দেশ্যবিহীন তো কোনো কাজ করতে পারি না বা করি না। উদ্দেশ্যবিহীন কেন কাজ করবো আমরা? শুধু শুধুই মানে কাজ করব, মানে কোনো মানে কিছু নেই, মানে কোনো কোনো কিছু ঠিকই নেই, মানে আমরা শুধু শুধুই কাজটা করে ফেলবো, বুঝছে না? একদমই নয়। সেই কাজটা কোনো কিছুতেই মানে করব না, তার কোনো উদ্দেশ্য হতে হবে বা আমার স্বার্থ চরিতার্থ হবে, তবে তুমি কাজটা করবো। তো সেখানে বলছে কাব্যের, মানে কাব্য যে প্রয়োজন, কাব্যের প্রয়োজন কী, কাব্য আমি কেন পড়ব বা কাব্য আমি কেন লিখব, সেই প্রসঙ্গে বলা হচ্ছে
काव्यं यस्य अर्थकृते व्यवहार विदेशिवेद रक्षते सद्य परिनिवृत्ते कांत सम्मित तयोपदेश जुजे। আচ্ছা, আমি একটু শর্টকাট করে একটু সহজ করে বিষয়টা একটু উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে মানে কোনো ব্যক্তি বিশেষ তিনি, আমি বললাম যে কোনো একজন ব্যক্তি তিনি জিম করছে, মানে জিম সেন্টারে গিয়ে জিম করতে যাচ্ছে। সেই জিমটা করছে কেন? তার স্বার্থ আছে। তার মনে হচ্ছে আমি সিক্স প্যাক বানাবো, এটা একটা উদ্দেশ্য হতে পারে। তার মনে হচ্ছে না আমি শরীর স্বাস্থ্যকে ঠিকঠাক রাখবো, তার একটা উদ্দেশ্য হতে পারে। কারো হতে পারে যে যাতে ললনাগণ আমার প্রতি আকৃষ্ট হন, সেটার জন্য করে থাকে। তো এই যে ইত্যাদি, এগুলো কিন্তু সব কিছু কী, তাহলে এই যে ললনাগণ আমি বললাম, এটা হচ্ছে যশ প্রাপ্তির জন্য। তেমনই হচ্ছে যিনি, আমি ভাবলাম যে জিম সেন্টার মানে জিমে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে তারও ইচ্ছা ছিল আমি ট্রেনার হিসেবে আমি কাজ করব এবং আমিও জিম সেন্টার খুলব। তাহলে কি, তা তো যশ তো আলাদা হলোই, কিন্তু এবার তার অর্থর ব্যবহার কিন্তু প্রয়োজন পড়ল। তাহলে হচ্ছে সে যে জিমটার উপর এত কিছু করছে, সেটা তার কোনো কারণ আছে, বিশেষ কোনো কারণ আছে, প্রয়োজন আছে। তো আমরা যে কাব্য রচনা করছি বা কাব্য আমরা পড়ছি, তারও কোনো কারণ আছে। তো সেই কারণগুলো দেখুন দেখানো হচ্ছে। তাহলে বলছে কাব্যং, কাব্য হচ্ছে যশসে, মানে যশের জন্য কাব্য রচনা করা হয়। যেমন কালিদাস যশের জন্যই কাব্য লিখতেন। আবার মানে এখানে হচ্ছে অর্থাকৃতে, কেউ অর্থের জন্য কাব্য রচনা করে, অর্থাকৃতি মানে ধন লাভের জন্য। ধাবক বলে একজন কবি আছে, ঠিক আছে, সে ধাবক কবি কিন্তু ওই আমাদের মানে অর্থের জন্যই কিন্তু কাব্য রচনা করেছিলেন। তাহলে আমাদের প্রথম দুটো হয়ে গেল কি, যে কাব্যাং যশস্য অর্থাকৃতে, তাহলে কাব্যের যশের জন্য বললাম, আর অর্থের জন্য বললাম। এবার যশ লাভের মানে কি, এখানে প্রথমত হচ্ছে খ্যাতি লাভ। সেই খ্যাতিটা কেন করতে চায়? দেখুন, মানুষের মানে মানুষ তো থাকে না, মানে তার দেহ নশ্বর, সে একদিন মারা যাবে, কিন্তু তার যশ সারা জীবন থেকে যাবে। সেই জন্য কি হয়, যে তিনি কাব্য রচনা করে যান। যেমন আমাদের মানে ব্যাস, বাল্মীকি প্রমুখ ঋষিরা কিন্তু এই জন্যই কাব্য রচনা করে গেছেন, যশ, তাদের খ্যাতি বিস্তারের জন্য। তাহলে এটা ছিল আমাদের কাব্যের প্রথম প্রয়োজন। অর্থেরটাও বললাম যে অর্থকৃতে যেটা, ঠিক আছে। তো মানে আগেকার রাজারা যদি সন্তুষ্ট হতো কবিদের প্রতি, তাহলে প্রচুর স্বর্ণমুদ্রা দান করা হতো তাদেরকে। তো সেই স্বর্ণমুদ্রা মানে পাওয়ার আশায় তারা কী করতো, কাব্য রচনা করে ফেলতো। তাহলে আমাদের এটা হলো সেকেন্ড প্রয়োজন। এবার হচ্ছে ব্যবহার বিধি। কেউ লোক ব্যবহার জ্ঞানের জন্য, যে আমার ব্যবহার কেমন হওয়া উচিত, কার সামনে, গুরুর সামনে আমার ব্যবহার কেমন হওয়া উচিত, মাতা পিতার সামনে আমার ব্যবহার কেমন হওয়া উচিত, বন্ধু বান্ধবদের সঙ্গে আমার ব্যবহার কেমন হওয়া উচিত, তো এই বিষয়গুলো ব্যবহার জ্ঞান শেখানোর জন্য কিন্তু কাব্য রচনা করার প্রয়োজন। এবং এখানে বলা হয় যে, একটি লাইন বলা হয় রামায়ণ মানে প্রসঙ্গে, যে যে আমাদের শিক্ষা, যে রামায়ণ যে আমাদের শিক্ষা দেয়, সেটা কি, যে রামাদিবৎ প্রবর্তিতব্যম না রাবণাদিবৎ। এই লাইনটা খুব প্রচলিত একটা লাইন, যে রাবণাদিবৎ প্রবর্তিতব্যম না রাবণাদিবৎ, মানে হচ্ছে আমাদের আচরণ করা উচিত রামের মতো, রাবণের মতো কোনোদিন আমাদের কিন্তু আচরণ করা উচিত নয়। তাহলে এই শিক্ষা দেওয়ার জন্য কিন্তু ব্যবহার জন্য কাব্য রচনা করা হয়। আবার যদি আমি একটা পড়েছিলাম থার্ড ইয়ারে, একটা মানে ভট্টি কাব্য পড়েছিলাম, হয়তো অনেকের পড়া অনেকের পড়া নয়, কিন্তু সেটা বলে রাখি, ভট্টি কাব্য যে রচনা করেছিলেন ভর্তৃহরি, তো তিনি কিন্তু মানে এই রচনাটা করেছিলেন একটা কারণে, যে তাদেরকে ব্যাকরণ শিক্ষা দেওয়ার জন্য। যে ডাইরেক্ট ব্যাকরণ পড়াতে কেউ বুঝতে পারবে না, বোরিং বিষয়, মানে গ্রামার তো কেউ পড়তে চায় না, মানে ধরে বেঁধে পড়ালেও পড়বে না আর কি। তো সেই জন্য তার উপায় করার জন্য, যে কাব্যের ছলে পড়াবো, যে কাব্যের গল্পর ছলে পড়াবো, সেই জন্য কিন্তু এই রামায়ণের যে শরৎ বর্ণনম ইত্যাদির মাধ্যমে কিন্তু সেটা বোঝানো হয়েছে। তো এটা একটা বিষয়, যে ব্যবহার জ্ঞানের জন্য কিসের না, ব্যাকরণের ব্যবহারটা কীভাবে হওয়া উচিত, কোথায় কী প্রয়োগ হচ্ছে।
এবার ভর্তৃহরি কি বলছে যে কেন ভর্তৃহরি যখন শিষ্যরা তার কাছে পড়তো, তো ওই পড়ানোর মাঝখান দিয়ে মানে শিষ্য আর গুরুর মাঝখান দিয়ে একটা হাতি চলে গিয়েছিল। আর শাস্ত্রের নিয়ম আছে যদি এরকম অবস্থা দেখা যায় তাহলে কিন্তু 1 বছর মানে পড়াশুনো বন্ধ রাখা উচিত, মানে সেটা পঠন পাঠন একদম নিষিদ্ধ শাস্ত্র মতে। তাই হচ্ছে তিনি ভেবেছিলেন যে শাস্ত্র মতে তো মানে কিছুই তো তাহলে সব কিন্তু তো ওই মানে চালে তুলে দেবে পড়াশোনায়, আর কিছুই করবে না কেউ। তার থেকে বরং আমি একটা মানে ভর্তি কাব্য মতো একটা কাব্য রচনা করি, তাহলে হচ্ছে সকলের সেটা ব্যবহার গানটা হবে, গ্রামারের যে ব্যাকরণের ব্যবহার গানটা হবে। এটা একটা বিষয়। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি যে কাব্যং যশস্য অর্থকৃতে ব্যবহার বিধে। এবার হচ্ছে শিবেতর রক্ষতাই। এবার তোমার একটা ভাঙা হয়েছে, পত্রে ভেঙেছে যে শিব ইতর শতাই। শিবেতর মানে শিব কথার অর্থ হচ্ছে কিন্তু মঙ্গল, ঠিক আছে। আর শিবেতর কথার অর্থ হচ্ছে অকল্যাণ বা অমঙ্গল, ঠিক আছে। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে অনিষ্ট নাশ করাই এই উদ্দেশ্য প্রয়োজন, যে অশুভ নাশের জন্য। এবং সাধ্য মানে হচ্ছে তৎক্ষণাৎ, পরনিবৃত্তায় মানে পরমানন্দ লাভের জন্য। পরমানন্দ লাভের জন্য মানে হচ্ছে কিছু আমাদের পরনিবৃত্তি মানে পরের জন্য। মানে কিছু কাব্য আমরা রচনা করি যে পরের জন্য রচনা করি, মানে পরের জন্য মানে পরকে আনন্দ দেওয়ার জন্য, যে আমার এখানে কোনো কিন্তু মানে পর যদি কেউ আনন্দ পায় আমার কাব্য পাঠের মাধ্যমে সেখানে আমার সার্থকতা, এরকমও কেউ ভাবেন। তো সেই জন্য বলছে এটাও কিন্তু সদ্যপ্রনিবৃত্তায়। এবার বলছে যে কান্তা সম্মিতা তয় উপদেশ যুজ, এইখানটা একটু ভালো করে দেখুন, যে কান্তা সম্মিতা তয় উপদেশে যুজ। তাহলে কান্তা সম্মিতয়া উপদেশ যুজে, এখানে যদি ভাঙি এটাই আসছে। এখানে বলা হচ্ছে প্রিয়ার ন্যায় মধুর হওয়ায় উপদেশ যুজ, উপদেশ প্রদানের উপযোগী। এবার এখানে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যেখানে আমি এটা লিখিনি, আমি জাস্ট একটু লিখছি এখানটাতে, ঠিক আছে। আমাদের উপদেশ যদি বলি, তো উপদেশ হচ্ছে কিন্তু মূলত আমরা দেখতে পাই কাব্যশাস্ত্র মতে 3 প্রকার। এটা হচ্ছে প্রভু সম্মিত উপদেশ। কি? প্রভু সম্মিত মানে হচ্ছে প্রভু সম্মিত উপদেশ, এই একটা উপদেশ। আর একটা কি? সুহৃদ সম্মিত উপদেশ, সুহৃদ, ঠিক আছে। এক মিনিট, সুহৃদ, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি কান্তা সম্মিত, মানে সম্মিতটা লিখছি না, এটার সঙ্গে যুক্ত হয়ে কান্তা। কান্তা মানে হচ্ছে স্ত্রী, ঠিক আছে। মেঘদূত যদি পড়া থাকে তাহলে সেখানে কিন্তু প্রথমেই মঙ্গলাচরণ রয়েছে যে কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকারাৎ প্রমথ্য, এরকম একটা লাইন আছে। তো সেখানে আমরা দেখছি যে কশ্চিৎ কান্তা মানে এখানে স্ত্রীর কথা, এখানেও কিন্তু স্ত্রীর কথাই বলা হয়েছে। তো আমরা বলছি উপদেশ যে হচ্ছে, উপদেশ হচ্ছে 3 প্রকার। মানে আমি বললাম যে প্রভু আমাকে কিছু বললো, আমার প্রভু আমার রাজা হতে পারে, মানে আগেকার দিনে রাজার কথা বলছি। রাজা যদি কাউকে কোনো উপদেশ দিতেন তাহলে সেটা পালন করাটা বিধেয় ছিল, যে হ্যাঁ পালন করতে হবে। কিন্তু রাজা কীভাবে আপনাকে উপদেশ দেবে? খুব মিষ্টি ভাষায় নাও দিতে পারে, কিন্তু একটু কড়া বাক্যেও কিন্তু দিতে পারে। বা আমার যে শিক্ষক রয়েছেন তিনি আমাকে বলছেন যে কোনটা করণীয় নয়, একটু কড়া ভাষায় বললেন, তাহলে এই ধরনের একটা উপদেশ হয়। বন্ধু কি বলে? বন্ধু একটু বুঝিয়ে বলে যে দেখ ভাই এটা করা উচিত নয়, এটা তোর করা উচিত, এইভাবে বলে। তাহলে সেটা হচ্ছে সৌহৃদ, বন্ধুকে। আর হচ্ছে কান্তা, স্ত্রী যেটা বলে, স্ত্রীকে বলা হচ্ছে যে খুব কোমল কণ্ঠস্বরে তিনি উপদেশ দেন যে দেখুন এটা কি আপনার করা উচিত, বা যেটাই মানে বলছে আর কি সেটা বলছে। তাহলে এই যে বিষয়গুলো এটা হচ্ছে কান্তা সম্মিত। তাহলে উপদেশ হচ্ছে 3 প্রকার। তাহলে এখানে হচ্ছে মানে কোনো কিছু মানে আমি বলতে চাইছি সেই টোনটা সেটা কীরকম, মানে আমি বলছি যে একজন কান্তার টোন কিন্তু খুব রূঢ় হতে পারে, মানে সেই সবসময় ঝামেলা করছে, ঝগড়া করছে, কিন্তু মানে আমি জানি ক্লাসটা পরবর্তীকালে যারা দেখবেন মানে এটা নিজের ভেবে কোনো দিন নেবেন না। আমি এটাই বলবো যে
জাস্ট বোঝানোর জন্য বলছি যে একজন স্ত্রী যখন কোনো কিছু সোনার গয়নার দরকার স্বামীর কাছ থেকে বা ভালো কিছু মানে দরকার আর কি নেওয়ার, তখন কিন্তু আপনাকে খুবই সুমিষ্ট কণ্ঠে বলবে। তো সেই ধরনের উপদেশের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে বলছে যে কান্তা সম্মিত পয়োদেশ, মানে কাব্য রচনা এই জন্যও কিন্তু করা হয় যে প্রিয়ার মতো মানে মনোরম হওয়ার মানুষের উপদেশ গ্রহণযোগ্য। এরকম লাস্টে লেখা আছে, দেখুন আমরা বলছি যে প্রিয়ার মতো মনোরম হওয়ার মানুষের উপদেশ, মানে এখানে কিন্তু উপদেশ মানে একজন প্রিয়া তিনি স্বামীকে কীভাবে আচরণ করবেন, তার সাথে কীরকম কথা বলবেন, সেটাও কিন্তু কাব্যের মাধ্যমে আমরা দেখতে পাই। যে সীতার আচরণ রামের প্রতি কেমন ছিল, মানে সীতাকে তো প্রচুর পরিমাণে মানে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে। বা যদি আপনারা তৃতীয় অঙ্গটা মানে পড়ে থাকেন উত্তরাঞ্চলিতে, সেখানে কিন্তু সীতার প্রচুর মানে এত বিরহ বেদনা মানে দুঃখ কষ্ট হয়েছে, সেখানে দেখানো হয়েছে, ভগবতী দেখিয়েছেন সেখানে। তো সেগুলো তো তাও তো তিনি সয়েছেন, তিনি তাও তার স্বামীর প্রতি কিন্তু মানে কোনো দিন বিরূপ আচরণ করেননি। তাহলে এই যে বিষয়গুলো, তাহলে একজন স্ত্রীর তার স্বামীর প্রতি কেমন আচরণ হওয়া উচিত, এই বিষয়েও কিন্তু আমরা মানে এই জন্যও কিন্তু কাব্য পড়া দরকার। তাহলে এটা ছিল আমাদের কাব্যের প্রয়োজন। তাহলে দুটো বিষয় আমাদের আপাতত এখন হলো, এটা কি না, প্রথমটা হলো আমাদের যে কাব্য প্রকাশের মঙ্গলাচরণ, আর একটা হলো যে কাব্যের প্রয়োজন। এবার আমরা পড়ব কাব্যের কারণ। কাব্যের কারণ কি বলছে, শক্তির নিপুণতা লোকশাস্ত্র কাব্যাৎ বেক্ষণাৎ কাব্যজ্ঞ শিক্ষায় অভ্যাস ইতি হেতুস্তদুদ্ভবে। তাহলে এখানে কাব্য দেখুন কি বলছে, শক্তি মানে হচ্ছে জন্মগত প্রতিভা, নিপুণতা মানে হচ্ছে দক্ষতা, লোক মানে হচ্ছে সমাজ, শাস্ত্র কাব্য আদি ইত্যাদি অবেক্ষণাৎ মানে হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে, অবেক্ষণাৎ মানে হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে, কাব্যজ্ঞ মানে যে যিনি কাব্যজ্ঞ ব্যক্তি, যার কাব্য সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে, শিক্ষয়া সে শিক্ষার দ্বারা, অভ্যাস মানে নিয়মিত অনুশীলন, হেতু কারণ কাব্যের উৎপত্তিতে, হেতু মানে তার দুধভাবে মনে হচ্ছে তার উৎপত্তিতে। আচ্ছা, এখানে আমরা তাহলে তিনটি বিষয় নেব, এই তিনটে বিষয় একটু বুঝুন। আচ্ছা, একটু দাঁড়িয়ে বলছি বিষয়। আচ্ছা দেখুন, এখানে তিনটে বিষয় একটু বলা হচ্ছে, যে শক্তি, নিপুণতা আর অভ্যাস, এই তিনটে কিন্তু কাব্যের কারণ স্বরূপ হিসেবে দেখানো হয়েছে। তিনটে কাব্যের কারণ, শক্তি, নিপুণতা আর অভ্যাস। তাহলে কারো জন্মগত প্রতিভা থাকতে পারে, মানে ধরুন কেউ ভালো কবিতা বলে, কেউ ভালো গান করে, তাহলে তার জন্মগত প্রতিভা, তাহলে সেটা তার দক্ষতা, মানে তার দক্ষতাকে তিনি কী করছে, সেই দক্ষতাটাকে তিনি বৃদ্ধি করছেন, ধীরে ধীরে কী করছে, সে কিন্তু বৃদ্ধি করছে। কিন্তু যদি অভ্যাস না থাকে, অনুশীলন না থাকে, তাহলে সেটা কিন্তু মানে হিরো থেকে সে জিরো হতে বেশি দিন সময় লাগবে না। অভ্যাস, স্বাধ্যায় এমন একটা বিষয় যেটা সকল মানুষের কিন্তু করণীয়। যদি সে কিন্তু সেটার থেকে বিচ্যুত হয়, সেটা যদি সে না করে, তাহলে কিন্তু সে ফেলিয়ার, ধরে নেন যে সে কিন্তু ফেলিয়ার হয়ে যাবে, বা ধীরে ধীরে তার কিন্তু সে উন্নতি করতে পারবে না জীবনে। তো এই যে বিষয়, এটাই কিন্তু কাব্যের কারণ হিসেবে দেখানো হয়েছে। এখানে দেখুন এমন কিছুই বোঝাননি, বলছে জন্মগত প্রতিভা, সমাজশাস্ত্র, কাব্য প্রবৃত্তির গভীর পর্যবেক্ষণ থেকে অর্জিত দক্ষতা। তারা এতদিন ধরে কাব্যশাস্ত্র পড়েছেন বা রচনা করেছেন, বা নিজে লিখেছেন, নিজে পড়েছেন, এর জন্য পর্যবেক্ষণ করে কী হয়েছে, তার একটা অর্জিত দক্ষতা এসছে। কিন্তু কাব্যজ্ঞ ব্যক্তিদের শিক্ষার দ্বারা নিয়মিত অনুশীলন, এই তিনটি কাব্য সৃষ্টির মূল কারণ। যে শুধুমাত্র যোগ্যতা থাকলেই হয় না,
শুধুমাত্র সে মানে প্র্যাকটিস করেও সে দক্ষতা সম্পন্ন নিপুণ হলেও হয় না, তাকে অভ্যাসও রাখতে হয়। তিনটে একসাথেই দরকার। যেমন বলা হয় যে একটি মাটির ঘোড়া তৈরির জন্য কি লাগে, যে দণ্ড, চক্র, মৃত্তিকা, সুতো, এগুলো সব কিছুই লাগে। তেমন হচ্ছে যে তবেই তো ঘোড়াটা তৈরি হচ্ছে। সেই রূপেই বলা হচ্ছে যে শক্তি, নিপুণতা বা নৈপুণ্য আর অভ্যাস, এই তিনটে যদি একত্র মিলিত হয়ে যায় তবেই কিন্তু কাব্যের উৎপত্তি সম্ভব। এটাই হচ্ছে আমাদের কি কাব্যের কারণ হিসেবে দেখানো হচ্ছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই কাব্যের স্বরূপ সম্পর্কে। কাব্যের স্বরূপ সম্পর্কে কী বলা হচ্ছে দেখুন, সেখানে একটা লাইন রয়েছে যে তদ দোষৌ শব্দার্থৌ সগুণাবলঙ্কৃতি পুনঃ কাপি। তদ দোষৌ, তদ্দোষৌ মানে তদ অদোষৌ, মানে তৎ বলতে কোন, যে শব্দর অর্থ বোঝানো হচ্ছে, যে শব্দার্থ, তৎ অদোষৌ শব্দার্থ, মানে সেই শব্দ ও অর্থ দোষরহিত, শব্দ অর্থ কী হচ্ছে দোষরহিত, সগুণও সেটা হচ্ছে গুণযুক্ত, অনলঙ্কৃতি অলঙ্কারবিহীন, পুনঃ আবার কোয়াপি কোথাও কোথাও। তাহলে দোষরহিত এবং গুণযুক্ত শব্দ অর্থ যা কোথাও কোথাও স্পষ্ট, অলঙ্কারবিহীন হলেও তাই কাব্য, শ্লোক অলঙ্কার স্পষ্ট। আচ্ছা, এখানে একটা বিষয় বুঝে রাখুন যে একটা কাব্যকেও রচনা করেছেন কোনো একজন কবি, তিনি কাব্য রচনা করেছেন। সেই কাব্য রচনাতে তো তার প্রচুর দোষ থাকতে পারে, মানে অলঙ্কার প্রয়োগ করেনি, যেখানে অলঙ্কার প্রয়োগ করার প্রয়োজন ছিল সেখানে অলঙ্কার প্রয়োগ করেনি, যেখানে মনে হয়েছে যে আচ্ছা এইখানটা তার একটু টুইস্ট বানানো উচিত ছিল, বানায়নি, যেখানে মনে হয়েছে যে কিছু বানানের ভুল রয়েছে, হতে পারে, সন্ধির ভুল রয়েছে, সমাসের ভুল হতেই পারে। তো সেই যে বিষয় বলছে যে একটা কাব্য, যখন কাব্যের স্বরূপ সম্পর্কে কিন্তু সেটাই বলছে যে তৎ অদোষৌ, মানে সেটা কোনো দিন মানে সেই কাব্যটা কী হবে দোষ, মানে কিন্তু আমাদের কী হয়েছে এটা হতে পারে, আমাদের বলছে কি এটা হতে পারে যে কোনো কাব্য রচনা করতে গেলে কিন্তু কি হয় যে ভুল ত্রুটি কিন্তু হতেই পারে, কিন্তু এখানে বলছে সঠিক যদি কাব্য রচনা করতে হয় তাহলে সেটা হবে অদোষ, মানে শব্দের দিক থেকেও অর্থের দিক থেকেও। তাহলে কিন্তু এখানে মানা হচ্ছে না, বলছে না সে কাব্য কাব্যই নয়, যদি মানে সেটা একদম মানে কী বলবো দোষ রহিত থাকতে হবে, মানে দোষ থাকলে হবে না, সেটাকে আমরা কি বলবো কাব্য বলবো, সেটা গুণযুক্ত থাকবে, ঠিক আছে। কিন্তু বলছে যদি অলঙ্কার বিহীন হয় তাও সেটাকে মানা হবে, যদি অলঙ্কার না থাকে কিন্তু দোষ রহিত যেন থাকে আর যেন গুণযুক্ত থাকে, এগুলো থাকলে মোটামুটি সেটাকে আমরা কাব্য বলবো। তাহলে এটা কাব্যের স্বরূপ সম্পর্কে প্রথমে দেখলাম। এবার দেখুন একটা উদাহরণ দেওয়া হয়েছে এই বিষয়ে, বলছে य কৌমারহরः स एव हि बरस्ता एव चैत्रक्षपा से चोन्मीलित मालती सुरभयः प्रौढ़ा कदम्बालीनाः नीलाः सा चैवास्मि तथापि तत्र सुरतव्यापारलीलाविधौ रेवारधसि वेतसी तरुतले चेतः समुत्कण्ठ। मुझे यह মানে যে কৌমারহর যৌবন হরণকারী সাহেব সেই প্রিয়তম বর মানে যে প্রিয়তম, চৈত্র স্খপা, স্খপা কথার অর্থ হচ্ছে রাত্রি, তাহলে চৈত্র মাসের রাত্রিতে উন্মিলিত মালতি সুরভয়া মানে ফোটা মালতী ফুলের সুগন্ধে ভরা, কদ কদম্ব নীলা মানে কদম্ব বনের মৃদু বাতাস, সা চ এব अस्मि আমিও সেই নারী, তথাপি তবুও সুরত ব্যাপার লীলাবিধু প্রেম ক্রীড়ার নিয়মে রেবারোধসি মানে রেবা নদীর তীরে, বেত শীতরুতলে বেত গাছের নিচে, চেত মন ব্যাকুল হয়ে ওঠে, সমৎকণ্ঠে মানে ব্যাকুল হয়ে ওঠে। পুরো মানেটা কি দাঁড়াচ্ছে, যে আমার যৌবন হরণ করেছিল সেই তো আজও আমার প্রিয়তম, সেই চৈত্ররাত্রি মালতী ফুলের সুগন্ধ মাখা বাতাস আজ তেমনই আছে, আমিও সেই একই নারী, তবু রেবা নদীর তীরে বেতস গাছের নিচে সেই প্রেম ক্রীড়ার স্থানে আজও আমার মন গভীর ব্যাকুলতায় ভরে ওঠে। আচ্ছা, এখানে একটু বোঝার চেষ্টা করুন, এখানে বলছে একজন নায়িকা তার কিছু অভিব্যক্তি
মানে কিন্তু ব্যক্ত করার চেষ্টা করছে। কার? তার নায়কের কিছু সঙ্গে কাটানো সময় এখানে কিন্তু তিনি একটু বোঝানোর চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে। তিনি এটাই বলতে চাইছে যে যে প্রিয় স্বামী, যে আমার স্বামী কী করেছিল, যে আমার কুমারিত্ব, মানে আমার যে, আমি তো বিবাহিত ছিলাম না, তাহলে সেই কুমারিত্ব আমার হরণ করেছিল, তিনি আমার কি হচ্ছে সেই স্বামী আজও, মানে এখন কি চৈত্র মাসের সময় এবং জ্যোৎস্না ভরা রাত্রে, এই সময় সেই চৈত্র মাসের জ্যোৎস্না ভরা রাত্রিতে মালতী ফুলের সুগন্ধে ভরা বাতাস সেটা কিন্তু বয়ে চলেছে, কদম্ব বনের মাধো খাওয়া বইছে। বলছে আমিও সেই একই নারী। বলছে সেই সময় ছিল যে সময়ে আমার কৌমারিত্ব হরণ করেছিল, আমাকে সম্ভোগ করেছিল কে? আমার স্বামী। এখনও সেই সময়টাই রয়েছে, মানে এখনও সেই রকম একটা অ্যাটমসফিয়ার আগে যেরকম ছিল সেই অ্যাটমসফিয়ার এমনও রয়েছে, মানে আগেও সেই কদম্ব ফুলের মানে মাদক হাওয়া বইছিল, এখনও তাই হয়েছে, মালতী ফুলের সুগন্ধে ভরা ছিল, এখনও সেই ব্যবস্থা। বলছে আমিও সেই নারী, তবু কেন যেন আজ নর্মদার তীরে সেই বেতস গাছের নিচে, মানে সেই বেতস গাছের নিচে যারা সময় কাটিয়েছে, কারা? সেই স্বামী স্ত্রী, মানে স্ত্রী তার ব্যক্ত করছে স্বামীর কথা, আবার সেই রতি রসপূর্ণ ক্রিয়ার জন্য মন ব্যাকুল হয়ে যাচ্ছে, মানে সেই সময়টাকে মনে পড়ছে আবার। তাহলে এটাকে জাস্ট কাব্যিকের ভাষায় মানে এখানে বলা হয়েছে, এখানে কিন্তু কোনো অলংকার, মানে এখানে কিন্তু অলংকার আমরা দেখতে পাচ্ছি না, মানে অলংকার হবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে, মানে যদি এটা বলতো যেন মনে হচ্ছে এরকম, যদি হতো যেন মনে হচ্ছে স্বামী আমার কাছেই রয়েছে, মানে এরকম যদি বলে দিত তাহলে কিন্তু আবার উৎপ্রেক্ষ অলঙ্কার হয়ে যেত, কিন্তু এরকম কিন্তু মানে কিছু অলঙ্কারের কথা বলা হয়, ঠিক আছে? বলছে এখানে যেটা রয়েছে সেখানে কোনো অলঙ্কারের ব্যবহার নেই, কিন্তু রসের প্রাধান্য কিন্তু রয়েছে এখানে, কিন্তু কাব্য পাঠক কিন্তু সেই যে মানে সেই সিচুয়েশনটা সেটা কিন্তু তারা উপলব্ধি করতে পারবে, তাদের কিন্তু শৃঙ্গার রসের একটা কিন্তু মাদকতা তৈরি হবে। তো সেই জন্য বলছে এটাও কিন্তু একটা কাব্য, তাই এটা যে অলঙ্কারই সবসময় থাকবে তবেই যে কাব্য মানে গ্রহণযোগ্যতা পাবে বেশি, সেটা নয়, তাছাড়াও হয়। বলছে এই অলঙ্কার সর্বত্র স্পষ্ট না থাকলেও কাব্যত্ব নষ্ট হয় না, ঠিক আছে? তাহলে অলঙ্কার নেই কিন্তু কাব্যের যে ভাব সেটা কিন্তু বোঝা যাচ্ছে, সেই জন্য এটাও কিন্তু কাব্যের মূলত অংশ হয়ে উঠেছে। এবার এই যে কাব্যটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, সেই 3 ভাগটাই আজকে আমরা পড়ব, তারপরে আমরা আজকের ক্লাসের সমাপ্ত করব সেখানে ক্লাসটা। এখানে বলা হচ্ছে যে 3 প্রকার কাব্য। কী কী কাব্য? একটা হচ্ছে উত্তম কাব্য, উত্তম ধ্বনি কাব্য, ঠিক আছে? আর একটা কী হচ্ছে, মানে উত্তম কাব্য বা ধ্বনি কাব্যও বলা হয় তাকে। আচ্ছা, মধ্যম কাব্য বা গুণীভূত ব্যঙ্গ কাব্য, এটা মাথায় রাখবে না যে কাকে কী কাব্য বলছে, বা ওরফে আর কি নাম বলা হচ্ছে। আর একটা কী বলছে না, অধম বা চিত্রকাব্য। তাহলে এই 3টে কাব্য আমরা একটু আলোচনা করব। তাহলে উত্তম কাব্যতে কি বলছে যে ইদম মুত্য মম অতিশয়িনী ব্যঙ্গে বাচ্যা ধ্বনিবুধাই কথিতা। ইদম মানে যে এই, উত্তমম সর্বোত্তম, অতিশয়িনী মানে অতি চমৎকারযুক্ত, ব্যঙ্গার্থে, বাচ্চার্থের তুলনায়, ধ্বনি বুধাই মানে যে পণ্ডিত দ্বারা, বিদ্বানের দ্বারা কথিত বলা হয়েছে। সহজ কথাই হচ্ছে উত্তম কাব্য বা ধ্বনি কাব্য কাকে বলা হচ্ছে, এটা লক্ষণ মাথায় রাখবেন, ঠিক আছে? লক্ষণ অনেক সময় দিয়ে দেয় বা শূন্যস্থান পূরণ করতে বলে, ঠিক আছে? হয়তো দিয়ে দিল ব্যঙ্গে বাচ্চা ধ্বনিবোধাই কথিত, প্রথম লাইনটা শূন্যস্থান দিয়ে দিল। তো এখানে বলছে যে কাব্যে বাচ্চার্থের তুলনায় ব্যঙ্গার্থ অতি চমৎকার। ব্যঙ্গ মানে হচ্ছে কি, যেখানে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে, মানে সেটা হচ্ছে ব্যঙ্গ। যেমন হচ্ছে আমরা একটা কথা ডাইরেক্ট বলতে পারি, ডাইরেক্ট স্পিচে বলতে পারি, যে সেটাকে যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয় সেটা হচ্ছে ব্যঙ্গ। যেমন হচ্ছে আমরা যদি বলি এই কথাটা যে কী রে রাম, তুই আর পড়তে আসছিস না এখন, মানে কোনো সমস্যা?
কী ব্যাপার, মানে টিউশন আসতে না ঠিকঠাক পড়তে, এইভাবে সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, তুই তো বুঝতে পারবি না কিছু। আমি দেখুন ডাইরেক্ট স্পিচে বলছি। কিন্তু আমরা যদি এভাবে বলি, কিরে রাম, তোকে তো আজকাল দেখতেই পায় না, বাবা দেখিস, মানে এই যে কোনো কিছু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের জীবনে হৃদয়গ্রাহী হয়ে ওঠে, সেটা আমাদের শুনতে মজা লাগে। তো সেটা হচ্ছে ধ্বনিকাব্য, যেটা আমাদেরকে হচ্ছে যে ঝঙ্কার সৃষ্টি, মানে মনের মধ্যে একটা আনন্দের ঝঙ্কার সৃষ্টি করবে, সেটাই হচ্ছে ধ্বনিকাব্য। ঠিক আছে? তো সেখানে কিন্তু কি বলছে যে যে বাচ্চা অর্থ, বাচ্চা অর্থ মানে যে মূল অর্থ, ঠিক আছে, বাচ্য অর্থ, ঠিক আছে, বাচ্চা মানে যে মূল অর্থ, যেটা ডাইরেক্ট বলা হবে, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সেটা হচ্ছে বাচ্চা অর্থ। তো সেটাই বলছে যে সেই বাচ্চার্থের তুলনায় যেখানে ব্যঙ্গার্থ বেশি মানে অধিক বলশালী হবে, সেটাকে বলছে উত্তম কাব্য, তাকে বলা হচ্ছে, বা ধ্বনি কাব্য বলা হচ্ছে। তাহলে এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখো, বলছে নিঃশ্বেষ চ্যুত চন্দনং স্তনতটং নিমৃষ্টে রাগ অধর নেত্র দূর মনঞ্জনে পুলকিতা ত্বন্বিতবেয়ং বপুহ মিথ্যাবাদিনী দূতি বান্ধবজন স্वाज्ञात पीड़ागमे বাপিং স্থানুমিত গতাসি ন পুনস্ত্ব স্বাধমস্যান্তিকম। এখানে বলছে নিঃশেষ চ্যুত চন্দন, মানে হচ্ছে সম্পূর্ণ উঠে যাওয়া চন্দন, মানে চন্দন কেউ একজন লাগিয়েছিল, তার চন্দনটা উঠে গিয়েছে। স্তন তটম মানে স্তনের প্রান্ত, নিমৃষ্ট রাগ মানে লালিমা মুছে যাওয়া, অধর, অধর মানে হচ্ছে অধর, ঠোঁটের যেটা হচ্ছে মানে অধর মানে হচ্ছে কি, মানে নিচের অংশ, ঠোঁটের নিচের অংশ, ঠিক আছে। অনঞ্জনে মানে হচ্ছে অঞ্জনহীন, পুলকিতা রোমাঞ্চিত, ত্বন্মি, তন্মি মানে হচ্ছে কৃষাঙ্গী, কৃষ অঙ্গী, কৃষ অঙ্গী মানে দেহ, ওর কথা বলছে। মিথ্যাবাদিনী, মিথ্যাবাদিনী, দ্যুতি বাপিম মানে কুয়োতে, স্নাতুম স্নান করতে, আধমাস্য নিজ ব্যক্তির নিকট। এখানে বলছে হে দ্যুতি, তোমার স্তনের চন্দন পুরো উঠে গেছে, অধরের লালিমা মুছে গেছে, চোখে অঞ্জন নেই মানে কাজল নেই আর কি, ঠিক আছে। কৃষ শরীর রোমাঞ্চিত, ওরে মিথ্যাবাদিনী, তুমি নাকি কুয়োতে স্নান করতে গিয়েছিলে সেই নিজ ব্যক্তির কাছে না। এখানে দেখুন একটা কিন্তু ব্যঙ্গার্থের আভাস রয়েছে, এখানে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু কথাটা বলা হচ্ছে। এখানে মূলত বলা হচ্ছে, তাহলে এখানে মানে দোষারোপ করা হচ্ছে, বাচ্চা অর্থ কী, মানে বাচ্চা অর্থ কী, যে তুমি স্নান করতে গিয়েছিলে, এটা তো মূল অর্থ, যে তুমি স্নান করতে গিয়েছিলে। কিন্তু ব্যঙ্গার্থ কী, যে স্নান তো ছিল তোমার কাছে অজুহাত, তুমি তো সেই অধমের সঙ্গে রমণ করতে গিয়েছিলে, এটাই বলতে চাইছে। বলছে সেই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলা হচ্ছে। বলছে তোমার স্তনের চন্দন পুরো উঠে গিয়েছে, চন্দন যেটা রয়েছে, চন্দন লেপন হয়েছে, সেই চন্দন কিন্তু নেই, অধরের লালিমা মুছে গেছে, মানে লিপস্টিক মুছে গিয়েছে। কেন মুছে গিয়েছে বলছে যে তুমি স্নান করতে গিয়েছিলে, স্নানে মুছেছে, একদমই নয়, তুমি তো ওই ছেলেটার সাথে মানে কি প্রেমে লিপ্ত ছিলে, সেই জন্য এটা হয়েছে। তো এই যে দেখুন ঘুরিয়ে ফিরে মানে একটু অন্যরকম মানে ধ্বনিকাব্যের প্রয়োগ করা হচ্ছে, রোমাঞ্চিত করা হচ্ছে বিষয়টাকে, ডাইরেক্ট বলা হচ্ছে না কিন্তু। তো সেটাই হচ্ছে কি আমাদের কিন্তু ধ্বনিকাব্য, মানে আমাদের কিন্তু ডাইরেক্ট বলছে না, দেখুন কোথাও গিয়ে যে ওরে মিথ্যাবাদিনী, মানে আমরা তো ডাইরেক্ট বলতে পারি যে তুমি, আচ্ছা তুমি কুয়োতে স্নান করতে গিয়েছিলে, তুমি তো সেই নিজ ব্যক্তির কাছে গিয়েছিলে, নিজ ব্যক্তির কাছে যাওনি তুমি, এটা কিন্তু ডাইরেক্ট সুইচ হয়ে গেল। কিন্তু আমরা যখন ঘুরিয়ে বলি যে হে দ্যুতি, তোমার স্তনের চন্দন পুরো উঠে গেছে, অধরের লালিমাও মুছে গেছে, চোখে অঞ্জনও তো নেই দেখছি, কৃশ্বরী রোমাঞ্চিত, তুমি নাকি কুয়োতে স্নান করতে গিয়েছিলে, সেই নিজ ব্যক্তির কাছে নয় বলছো। এই যে বিষয়টা বলছি, তাহলে এটা হচ্ছে ঘুরিয়ে ফিরে বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি হলো আমাদের মানে ওই উত্তম কাব্য, ঠিক আছে, ধ্বনি কাব্য, ঠিক আছে। এরপর আমরা যাই মধ্যম কাব্য। মধ্যম কাব্য বলছে গুণীভূত ব্যঙ্গ, অনাদৃশী গুণীভূত ব্যঙ্গ্যং ব্যঙ্গে তু মধ্যমম। অনাদৃশী মানে তেমন না হলেও, সেটা না হলেও গুণীভূত মানে গৌণ হয়ে যাওয়া, মানে মুখ্য না হয়ে গৌণ হয়ে যাওয়া, ব্যঙ্গম ব্যঙ্গার্থ মধ্যম মধ্যম। সহজ কথাই দেখুন, ঠিক আছে, বলছে যেখানে বাচ্যার্থ
মানে ব্যঙ্গার্থ বাচ্যার্থ তুলনায় বিশেষ চমৎকারী সৃষ্টি করে না। যেখানে ব্যঙ্গার্থ গৌণ হয় এমন কাব্যকে মধ্য, মানে যেখানে গৌণ অর্থ হয়, মানে সেখানে বাচ্যার্থও হতে পারে, মানে বাচ্যার্থ অর্থটাকেই প্রাধান্য দেওয়া হতে পারে, ব্যঙ্গার্থকে গৌণ হিসেবে মানে গৌণ হিসেবে দেখানো হয়, মুখ্য হিসেবে নয়। কিন্তু যেখানে মুখ্য হিসেবে দেখানো হবে সেটা হচ্ছে উত্তম কাব্য বা ধ্বনি কাব্য, আর যেটা দেখানো হবে সেটা হচ্ছে কী কাব্য না মধ্যম কাব্য বা গুণীভূত ব্যঙ্গ কাব্য। ঠিক আছে, ট্রামটা দুটো আলাদা, মানে এটারই ট্রাম কি আলাদা একটু মনে রাখবেন। আচ্ছা, এখানে দেখি তার উদাহরণটা কি দিয়েছে। বলছে গ্রাম তরুণং তরুণ্যাং নববং ইউলমং জরি সনাথকরম পশ্যন্তা ভবতি মুহূর্তিন্তরাং মলিনা মুখচ্ছায়া। বলছে গ্রাম তরুণম, গ্রামের যুবককে, তরুণ্যা, তরুণ্যা মানে হচ্ছে তরুণী দ্বারা, তাহলে গ্রামের যুবককে কোনো তরুণীর দ্বারা পশ্যন্তা দেখতে দেখতে মুখচ্ছায়া মুখের ক্রান্তি মলিনা মলিন নিরতম অত্যন্ত। এখানে বলতে আছে নব বকুল মঞ্জুরি হাতে ধরা গ্রামের সেই যুবককে বারবার দেখতে দেখতে তরুণীর মুখের ক্লান্তি ক্রমশ অত্যন্ত মলিন হয়ে যায়। আচ্ছা, এখানে তাহলে মূলত যে বিষয়টা দেখানো হয়েছে যে এখানে ব্যঙ্গার্থ আর মানে মুখ্যার্থ কি, মানে এখানে বলতে চাইছে যে নবীন যে বকুল মঞ্জুরি, সেই নবল বকুল মঞ্জুরি হাতে ধরা, মানে সেই কি হয়েছে যে বকুল ফুলের মঞ্জুরি শোভিত হাতে নিয়ে একজন গ্রাম্য যুবক বারবার কি করছে, একজন রমণীকে মুখমণ্ডলের দিকে দেখছে, এবং সেই মুখমণ্ডলটা দেখে কি বলছে, মুখমণ্ডলের ক্লান্তি অত্যন্ত কী হচ্ছে মলিন হয়ে যাচ্ছে। মানে সহজ কথাই হচ্ছে একজন নায়িকা মানে নায়ক নায়িকার দিকে তাকাচ্ছে। এখানে কি বলা হচ্ছে যে নব বকুল মঞ্জুরি হাতে ধরা গ্রামের সেই যুবককে বারবার দেখতে দেখতে, তাহলে কে দেখছিল, তরুণী দেখছিল। তা তরুণীর মুখের ক্লান্তি ক্রমশ অত্যন্ত মলিন, মানে আমাদের হয় না যে একটা প্রেমের ভাব জাগ্রত হলে বা মুখটা আমাদের অন্যরকমভাবে, আরে চোখে চোখ পড়ে গেল, আরে মানে একটা মুখ একটা লাল লাল ভাব হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো যেগুলো সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। তো বলছে এটা কিন্তু ডাইরেক্ট বলছে যে দেখো মুখের ক্লান্তি কেমন ক্রমশ হয়ে গেল, মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে না। ঠিক আছে, তো সেখানে বলছে যে তার ক্লান্তি কিন্তু অত্যন্ত মলিন হয়ে গিয়েছে। তাহলে এখানে ডাইরেক্ট বলা হলো, সেই জন্য এখানে কিন্তু ব্যঙ্গের যে বিষয়টা সেটা খুব একটা মানে তুলে ধরা হয়নি, সেই জন্য এটা কী কাব্য, মধ্যম কাব্য বা গুণীভূত ব্যঙ্গ কাব্য। আচ্ছা, লাস্টে দেখুন এখানে বলছে অধম কাব্য, যেটা হচ্ছে চিত্রকাব্যও বলা হচ্ছে। বলছে শব্দচিত্রং বাচ্যচিত্রম ব্যঙ্গম ত্ববরং স্মৃতম। শব্দচিত্রম শব্দচিত্র, বাচ্যচিত্র অর্থের চিত্র, অব্যঙ্গ্যম ব্যঙ্গরহিত অপরম অধম। যে কাব্যে কোনো ব্যঙ্গার্থ নেই তাকে অধম কাব্য বলা হয়। এই ধরনের কাব্য চিত্রকাব্য, যা দুই প্রকার, শব্দচিত্র অর্থচিত্র। ঠিক আছে, মানে এই চিত্রকাব্য বা দুই প্রকারের মানে মানে অধম কাব্যের দুই প্রকার ভাগ আছে বা চিত্রকাব্যের দুই প্রকার ভাগ, সেটা শব্দচিত্র অর্থচিত্র, এটা মাথায় রাখবে। তাহলে এইখানে শেষের যেটা বলা হলো যে ব্যঙ্গের কোনো ভাব নেই, সেটা কি হচ্ছে, সেটা কিন্তু চিত্রকাব্য বলা হয়। যেখানে আপনি মুখ্যার্থেরও খুব একটা মানে ব্যাপার পাবেন না এবং ব্যঙ্গার্থেরও কোথাও মানে ব্যাপার পাবেন না, সেটা কিন্তু হচ্ছে আমাদের কি চিত্রকাব্য। এবার ভারবীর কিরাতার্জুনী সবাই পড়েছে, তো সেখানে একটা শ্লোক আছে শুধু ন কার দিয়ে, ন নন্ন ননো ননৌ ননা নানা এরকম আছে আর কি। তো এই রকম যে শুধু নকার দিয়ে, মানে কোনো অর্থ সেখানে আমরা কিন্তু পাইনি, নকার দিয়ে শুধু একটা শ্লোক রচনা করে দিয়েছে, কোনো অর্থই নেই সেটা, ন অর্থ রয়েছে আর না কি হচ্ছে, মানে সে অর্থ মানে কি অধম, মানে অধম কাব্য, মানে সেটাকে মনে করা হয় যে এখানে কিন্তু কি হয়েছে যে ব্যঙ্গার্থের কোনো ব্যাপারই নেই আর মূল অর্থও খুঁজে পাচ্ছি না কি, সেই জন্য এটাকে কী বলা হচ্ছে অধম কাব্য। মানে অধম কাব্যের যদি উদাহরণ দেয় তাহলে মানে এটা বলার চেষ্টা করবেন যে মানে উদাহরণ অপশান দেবে হয়তো, প্রশ্ন অ্যান্সার তো মানে কোশ্চেন অ্যান্সার তো আলোচনা করাবোই আমি, তখন এটা করিয়ে দেবো।
তো মোটামুটি তাহলে আজকে এটুকুই থাকলো ক্লাসের মধ্যে। একটু দেখে নেবেন, কোনো অসুবিধা হলে জানাবেন। কিন্তু মানে বারবার সকলের কাছে এটাই আমার অনুরোধ যে ক্লাসটা করুন, না হলে হয়তো ডাউট অনেক কিছু থেকেই যাবে, পরবর্তীকালে কিন্তু সেগুলো জমে যাবে। যখন প্রশ্ন আলোচনা করব তখন তো অনেক ডাউট ক্লিয়ার হবে, কিন্তু এখন থেকে অনেক কিছু ডাউট ক্লিয়ার করার দরকার সকলে। ঠিক আছে, যাই হোক, হয়তো ব্যক্তিগত কারণের জন্যই, কিছু সমস্যার জন্য হয়তো অ্যাটেন্ড করতে পারছেন না কেউ। সময় মতো দেখে নেবেন একটু, এটুকুই সকলের কাছে বলার থাকলো। ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এটুকুই, আজকের ক্লাস এটুকুই থাকলো। এরপর হচ্ছে আমরা যে পরবর্তীকালের যে সেকেন্ড উল্লাসটা পড়ব। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, এখান থেকে একটা প্রশ্ন আসে, আমি পরেও আলোচনা করতাম এটা নিয়ে, যে কাব্যপ্রকাশ যে গ্রন্থ রয়েছে, মানে কাব্যপ্রকাশ যে গ্রন্থ রয়েছে সেটা কিন্তু উল্লাসে বিভক্ত। ঠিক আছে, 10টা উল্লাসে বিভক্ত, এবং এটি একটি প্রকরণ গ্রন্থ। এই টপিকগুলো, ছোটো ছোটো বিষয়গুলো মনে রাখবেন। যে যেমন হচ্ছে যে বলে না যে কোনটা, মানে কোনো একটা কাব্য দিয়ে দিল, এটা স্বর্গে বিভক্ত না উল্লাসে বিভক্ত না তরঙ্গে বিভক্ত, এরকম দেয় অপশন। তো এটাকে মাথায় রাখবেন, এটা কিন্তু কোনো স্বর্গে, অঙ্কে এসবে বিভক্ত না, এটা কিন্তু উল্লাসে, মানে এটা স্বর্গ বা অঙ্ককেই বলা হয় উল্লাস। ঠিক আছে, তো সেই উল্লাসে বিভক্ত। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকলো। শুভরাত্রি।